প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি করোনাকালীন এই সময়ে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো, সুরক্ষিত আছো। আগামী দিনগুলো তোমাদের সুন্দরভাবে কাটবে, নিরাপদ থাকবে এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ শওকত আলী, সহযোগী অধ্যাপক হিসাব বিজ্ঞান, আমাদের ঢাকা কলেজে চলমান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিবিএ প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যে কোর্সটা আছে সেই কোর্সের ওয়ার্কশিট নিয়ে আমি আজকে কথা বলবো। আমার পূর্ববর্তী যে চ্যাপ্টারটা ছিল অ্যাডজাস্টমেন্ট প্রসেস, সেই অ্যাডজাস্টমেন্ট প্রসেসের আলোচনা করার সময় আমি তোমাদের বলেছিলাম যে অ্যাডজাস্টমেন্ট চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যখন পরবর্তীতে ওয়ার্কশিটে যাব এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, তখন কিন্তু আমাদের এই অ্যাডজাস্টমেন্ট প্রসেসের যে কার্যক্রমগুলো সেগুলো খুবই কাজে লাগবে। তোমরা আজকের ক্লাসে বুঝতে পারবে যে আমরা ওয়ার্কশিট করার সময় অ্যাডজাস্টমেন্টের ফাংশনগুলো কিভাবে কাজ করছে। তো তবে তোমরা যারা আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনোনি বা বুঝতে পারোনি, তারা নিশ্চয়ই আজকে আমার সাথে থাকবে এবং চেষ্টা করবে আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তোমরা যেন বুঝতে পারো এবং সমাধান করতে পারো। ওয়ার্কশিট কি সেটা আমরা আলোচনা করব। তোমরা জানো প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটা কি? যে একটা প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ মুনাফা কিভাবে অর্জন করা যায় এবং সেই মুনাফা অর্জনের পাশাপাশি একটা ব্যবসা প্রতিষ্ঠানের তার যে আর্থিক চিত্র, যে চিত্রের মাধ্যমে ব্যবসার মালিক পক্ষ বুঝতে পারে তার ব্যবসায়ের অবস্থানটা কোথায় আছে, সেই আর্থিক চিত্র খুঁজে পাওয়ার জন্য বা নির্ভুল এবং নিখুঁত একটা আর্থিক চিত্র পাওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্ত হিসাব রক্ষকগণ আছেন তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ প্রতিটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই তারা সেগুলোকে লিপিবদ্ধ করে এবং আমাদের যে হিসাব চক্র যেটা আছে সেই চক্রের যে কাজগুলো আছে সেই কাজগুলো তারা সমাধান করার চেষ্টা করে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে তোমার বহুত লেনদেন সংগঠিত হয়। সেই সমস্ত লেনদেনগুলোকে সঠিক প্রক্রিয়ায় সঠিক নিয়মে লিপিবদ্ধ করতে গিয়ে অনেক তাদের সময় ব্যয় করতে হয় এবং জটিল কাজ করতে হয়। সেই জন্যেই একটা নিখুঁত আর্থিক চিত্র খুঁজে পাওয়ার জন্য ব্যবসার যে মালিক পক্ষ আছে তারা ওই হিসাব রক্ষকদের উপর নির্ভর করে। আর হিসাব রক্ষকরাও তাদের দক্ষতা এবং মেধার মাধ্যমে চেষ্টা করে একটা ব্যবসা প্রতিষ্ঠানকে তার একটা পরিপূর্ণ, নিখুঁত এবং সঠিক আর্থিক প্রতিবেদন মালিক পক্ষকে উপহার দেওয়ার জন্য। তাহলে আমরা জানি যে লেনদেন জাবেদাভুক্ত শুরু করে জাবেদা, রেওয়া মিল, খতিয়ান, অ্যাডজাস্টমেন্ট প্রসেস, এই যে কাজগুলো এগুলো কিন্তু একটা জটিল কাজ এবং সেই জটিল কাজ সম্পন্ন করার পরবর্তী যে আমাদের মূল যে টার্গেট থাকে সেই টার্গেটটা হলো অবশ্যই কি একটা আর্থিক বিবরণী তৈরি করা এবং যেটার মাধ্যমে মালিক পক্ষ বুঝতে পারে তার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থানটা কোথায় আছে। তো তাহলে ওয়ার্কশিটের প্রয়োজনটা আসে কেন সেটা আমরা আলোচনা করি। তাহলে ওয়ার্কশিট হলো যে এমন একটা বিবরণী যার মাধ্যমে একটা মালিক পক্ষ এট এ গ্ল্যান্স অর্থাৎ এক নজরে তার অবস্থানটা সে জানতে পারে। অর্থাৎ রেওয়া মিল থেকে শুরু করে তার সমন্বয় রেওয়া মিল অথবা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট পুরো জিনিসটাই সে ব্যক্তিগত একটা গ্ল্যান্স জানার তার সুযোগ সেখানে হয়। তো সুতরাং এই কাজগুলোকে সমাধান করার জন্যই অর্থাৎ একটা নিখুঁত যাতে আর্থিক বিবরণী পাওয়া যায় সেটাকে সহজ করার জন্যই একটা অপশনাল ওয়ার্ক। এবং আমি বলে রাখি যে আমাদের ওয়ার্কশিট যেটা তৈরি হয় সেটা কিন্তু কোনো স্থায়ী কোনো হিসাব নয়, এটা অবশ্যই একটা ঐচ্ছিক কাজ এবং হিসাব রক্ষকগণ তার কাজের সুবিধার্থে এই কাজটা করে থাকে। তাহলে আমরা এখন আলোচনা করতে পারি যে ওয়ার্কশিট কি বা ওয়ার্কশিট বলতে আমরা কি বুঝি। তাহলে ওয়ার্কশিট বলতে আমরা বুঝি ওয়ার্কশিট হলো বাংলা হলো কার্যপত্র। তাহলে এই কার্যপত্র হলো একটা বহু গড় বিশিষ্ট ছক, একটা বহু গড় বিশিষ্ট অর্থাৎ মাল্টিপল কলাম ফর্ম, যেটার মাধ্যমে
সমন্বয় প্রক্রিয়া এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার কাজে সেটা ব্যবহার করা হয় এবং এর মাধ্যমেই ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাব রক্ষক তারা একটা নিখুঁত আর্থিক চিত্র খুঁজে পাওয়ার সমাধান করে মাত্র। তো সুতরাং যদি আমরা খুব সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা ইংলিশ কোটেশনে দেখতে পারি, এ ওয়ার্কশিট ইজ এ মাল্টিপল কলাম ফর্ম that may be used in the adjustment process and in preparing financial statement। অর্থাৎ এটা হলো একটা মাল্টিপল কলাম ফর্ম। এটা কি একটা মাল্টিপল কলাম অর্থাৎ বহুঘর বিশিষ্ট কলাম এবং যেটা সমন্বয় প্রক্রিয়া এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরির কাজে কি করা হয়, ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং এটা আপনি আগে বলেছি এটা একটা ঐচ্ছিক কাজ, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কাজটাকে তৈরি করা সহজ করার জন্য এই ওয়ার্কশিটটাকে ব্যবহার করা হয়। তাহলে এখন আমরা প্রশ্ন করতে পারি যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু ব্যবহার করে আর কি কি কাজ আমরা এটাকে কাজে লাগাতে পারি, অথবা ওয়ার্কশিটের সুবিধাগুলো কি, অথবা উদ্দেশ্য কি, অথবা এর গুরুত্বটা কি, সেটা আমরা এখন একটু আলোচনা করব। সরি, অ্যাডভান্টেজেস অফ ওয়ার্কশিট। আমি আগেই বলেছিলাম যে সমন্বয় প্রক্রিয়াটা হলো আমাদের একটা ঐচ্ছিক কাজ এবং এটার মূল উদ্দেশ্য হলো যে আমাদের চূড়ান্ত যে আর্থিক বিবরণী প্রস্তুত হবে সেই কাজটাকে কি করা, অত্যন্ত সহজ করে নিয়ে আসা। তো সেই জন্য আমরা দেখতে পারি অ্যাভয়েডিং ম্যাথমেটিক্যাল এরর্স, অর্থাৎ এই যে লেনদেন শনাক্ত করতে শুরু করে তোমার আমাদের হিসাব চক্রে যে ধাপগুলো আছে সেগুলো করতে যে আমাদের বিভিন্ন ধরনের ভুল ত্রুটি থাকাটা স্বাভাবিক। সেই ভুল ত্রুটিগুলো যেন ওই ফাইনাল যে আর্থিক বিবৃতি হবে সেটা না থাকে, সেই জন্য আমরা ওয়ার্কশিটের মাধ্যমে এই ভুলগুলোকে আমরা কি করতে পারি, অ্যাভয়েড করতে পারি। টু শো অল দ্য ব্যালেন্সেস অফ লেজার অ্যাকাউন্টস, অর্থাৎ লেজারের ব্যালেন্সগুলোই কিন্তু আমরা কি করি, ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। তো সুতরাং মালিক পক্ষ যাতে জানতে পারে, অর্থাৎ শেয়ারহোল্ডার যাতে জানতে পারে যে এই ট্রায়াল ব্যালেন্সের ফিগারগুলো কি বা লেজারের ব্যালেন্সগুলো কি, সেগুলো একটা গ্ল্যান্স যেন সব পাওয়া যায়, সেটাও কিন্তু আমাদের সমস্ত লেজার ব্যালেন্সগুলো এই ওয়ার্কশিটের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হয়। টু প্রিপেয়ার ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন যে আমরা যদি ফাইন্যান্সিয়াল সিস্টেম তৈরি করি, তোমরা জানো যে ব্যবসা প্রতিষ্ঠান যখন বাৎসরিক শুরু হয় তখন হয়তো মাঝামাঝি সময় তার বিভিন্ন ফাইন্যান্সিয়াল কন্ট্রোল অথবা তার শেয়ারহোল্ডার যারা আছে তাদেরকে যদি আর্থিক কোনো সুবিধা দেওয়ার প্রয়োজন মনে করে, অথবা যদি কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার করার প্রয়োজন হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা ইন্টারিম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। তাহলে সেই কাজটাকে সহজতর করে দেখে আমাদের এই ওয়ার্কশিট। টু হেল্প দ্য প্রিপেয়ারিং অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটি হলো মূল কাজ, অর্থাৎ আমাদের চূড়ান্তভাবে যে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব সেই কাজটাকে সহজ করে দেয় কে, আমাদের এই ওয়ার্কশিট। টু নো দ্য রেজাল্টস অফ ফাইন্যান্সিয়াল পজিশন, অর্থাৎ আমাদের যে আর্থিক অবস্থান আর্থিক যে আমাদের কি বলবো এটা যে আর্থিক যে স্ট্রেংথ, সেটা কিন্তু আমরা আগে থেকেই জানতে পারি যে আমাদের অবস্থানটা কি, এবং সেইভাবেই কিন্তু আমাদের পরবর্তী অ্যাকশন নেওয়ার একটা সুযোগ থাকে সেখানে। ইজি টু সেপারেট আইডেন্টিফিকেশন অফ ইনকাম, এক্সপেন্ডিচার এন্ড অ্যাসেটস লায়াবিলিটিস, অর্থাৎ আমরা এই ওয়ার্কশিটের মাধ্যমে খুব সহজেই আমরা কি করতে পারি, আমাদের এই যে আমাদের যে সমস্ত রেভিনিউ আছে বা এক্সপেন্ডিচার আছে অথবা অ্যাসেটস লায়াবিলিটিস গুলো আছে সেগুলো সহজে আমরা কি করতে পারি, আইডেন্টিফিকেশন চিহ্নিত করতে পারি। অর্থাৎ কোনগুলো রেভিনিউ, কোনগুলো এক্সপেন্ডিচার, কোনগুলো অ্যাসেটস, কোন লায়াবিলিটি, সেগুলো কিন্তু আমাদের ভাগ করা খুব সহজ হয়ে থাকে এবং ভাগ করা আমাদের খুব প্রয়োজন যেটা হয় সেটা আমরা করতে পারি। and to help the preparing of financial statement quickly, অর্থাৎ আমার যদি খুব কি বলবো তাড়াতাড়ি আমার কোনো আর্থিক বিবরণী প্রস্তুত করার প্রয়োজন হয়, যে কোনো ইন্ট্রিম অথবা আমরা নর্মালি আমরা কি করি, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, এমন হতে পারে এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট 6 মান্থ অপারেশনস, সেই ক্ষেত্রে আমাদের যেন সমস্ত কাজগুলো গোছানো থাকে, তাহলে কিন্তু আমাদের সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা সহজ হয় এবং এই কুইকলি কাজটা সহায়তা করে কে, আমাদের সেই ওয়ার্কশিট। তাহলে ওয়ার্কশিটের কিন্তু আমাদের যদিও ঐচ্ছিক একটা কাজ,
কিন্তু এর মাধ্যমে কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান তার সামগ্রিক একটা কন্ট্রোলিং যদি আমরা বলি বা আর্থিক শৃঙ্খলা যদি আমরা বলি, সেটা কিন্তু ওয়ার্কশিটের মাধ্যমে অনেকটা করা এখানে সম্ভবপর হয়। আশা করছি তোমরা ওয়ার্কশিট কি এবং ওয়ার্কশিটের যে আমাদের সুযোগগুলো বা অবজেক্টসগুলো বা সুবিধাগুলো সেগুলো তোমাদের নিশ্চয় ক্লিয়ার হয়েছে বা পরিষ্কার হয়েছে। তো আমরা এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যালেন্স শিট অ্যান্ড ওয়ার্কশিট। ব্যালেন্স শিট এবং ওয়ার্কশিট, কারণ ওয়ার্কশিটের মধ্যে আমাদের কিন্তু কি থাকবে, ব্যালেন্স শিট কলাম থাকবে। আবার নর্মালি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন তৈরি করি সেখানে কিন্তু আমরা ব্যালেন্স শিট করি, যেটা বর্তমান নাম হলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে সেটার কি পার্থক্য হতে পারে? তার পার্থক্য খুবই সিম্পল, যেটা হলো যে একটা ওয়ার্কশিট হলো কি, ওয়ার্কশিট কখন তৈরি করি? ওয়ার্কশিট তৈরি করি আমরা বিফোর প্রিপারেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমরা কি করি, ওয়ার্কশিট তৈরি করি। আর ব্যালেন্স শিট তৈরি করি আমরা কখন করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, অথবা ওয়ার্কশিট তৈরি করার পর কিন্তু আমরা কি করি, ব্যালেন্স শিট তৈরি করি। কন্টেন্টস যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের একটা ওয়ার্কশিটে কি কি থাকে, রেভিনিউ, রেভিনিউ এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার সবগুলি কিন্তু আমাদের ওয়ার্কশিটে থাকে। কিন্তু ব্যালেন্স শিটে কিন্তু শুধুমাত্র কি থাকে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো থাকে। তারপর কি, রেজাল্টস, আমরা ফলাফল জানতে পারি যে আমাদের কোনগুলো রেভিনিউ, এক্সপেন্ডিচার, নেট ইনকাম, নেট লস, সমগ্র জিনিসগুলো কিন্তু আমরা কি করতে পারি, ওয়ার্কশিটে জানতে পারি। আর ব্যালেন্স শিটটা কিন্তু আমাদের একটা বলে রাখি, ব্যালেন্স শিট হলো আমাদের কম্পালসারি, আর ওয়ার্কশিট কিন্তু আমাদের কম্পালসারি নয়, অর্থাৎ ঐচ্ছিক কাজ, অপশনাল। তো সেই দৃষ্টিকোণ থেকে ব্যালেন্স শিট এবং ওয়ার্কশিটের মধ্যে কিন্তু আমরা পার্থক্য লক্ষ্য করি। স্যার আরেকটা পয়েন্ট হলো আমাদের যে ওয়ার্কশিটের কিন্তু ধরা বাঁধা কোনো নিয়ম নাই বা কম্পালসারি কোনো নিয়ম নেই। এখানে সাধারণত 8 গোড়া, 10 গোড়া, 12 গোড়া ধরনের ওয়ার্কশিট আমরা তৈরি করতে পারি অ্যাজ পার নিডেড। কিন্তু ব্যালেন্স শিটে কিন্তু দুটা তোমরা জানো, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটা মেথড আমরা সেখানে বলা আছে, এবং বাধ্যতামূলক সেটা যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তো সুতরাং এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলি মূলত আমাদের ওয়ার্কশিট এবং ব্যালেন্স শিটের মধ্যে পার্থক্য আমরা লক্ষ্য করি। তো এখন আমরা যাব যে ওয়ার্কশিটটা নিয়ে আমরা কথা বলছি, সেই ওয়ার্কশিটটা আমরা কিভাবে তৈরি করবো বা এখানে কি কি জিনিসগুলো যাবে, অর্থাৎ আমরা কোন প্রক্রিয়ায় আমরা জিনিসগুলোকে তৈরি করব। সরি, তো সেটা যদি দেখি তাহলে আমরা দেখতে পারি যে 5 স্টেপস অফ প্রিপারিং ওয়ার্কশিট, অর্থাৎ 5টা ধাপে আমরা ওয়ার্কশিটটাকে কি করতে পারি, তৈরি করি। সেই ধাপগুলো কি কি আমি পরবর্তী সব করে তোমাদের দেখাবো। আপাতত তোমাদেরকে আমি থিওরিটিক্যাল ধারণা দিয়ে রাখি। সরি, 1 নম্বর হলো প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স অন ওয়ার্কশিট, অর্থাৎ প্রথম যে কাজটা আমাদের হবে, আমাদের ওয়ার্কশিট একটা ছক তৈরি করতে হবে। সেই ছকের মধ্যে আমাদের কোশ্চেনের মধ্যে যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, সেই ট্রায়াল ব্যালেন্সটাকে হুবহু আমাদের ওয়ার্কশিটের কলামে ট্রায়াল ব্যালেন্সে ঘরে তুলতে হবে, যেটা হলো যে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স অন ওয়ার্কশিট, অর্থাৎ কোশ্চেন থেকে পিক আপ করে ওই ট্রায়াল ব্যালেন্সটাকে আমাদের ওয়ার্কশিটের ট্রায়াল ব্যালেন্সের ঘরে আমরা তুলব। 2 নম্বর, এন্টার অ্যাডজাস্টমেন্ট ডাটা, অর্থাৎ সেকেন্ড কাজ হলো আমাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো দেওয়া থাকবে ওয়ার্কশিটের সাথে, সেই অ্যাডজাস্টমেন্টগুলোকে আমাদের অ্যাডজাস্টমেন্ট যে কলাম থাকবে আমাদের ওয়ার্কশিটের মধ্যে, সেগুলোকে কি করতে হবে, সেই অ্যাডজাস্টমেন্ট কলামে যার যার অ্যাকাউন্টস এগেইনস্টে সেগুলোকে আমাদের বসাতে হবে। 3 নম্বর হলো এন্টার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, যখন আমাদের অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল তখন আমাদের কি করতে হবে, থার্ড কাজ, এই ট্রায়াল ব্যালেন্সের ফিগার এবং অ্যাডজাস্টমেন্ট যে কলামটা আমরা কাজ করলাম, এই দুইটাকে সমন্বয় করে আমাদের যে ফিগারটা আসবে সেটাকে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কলামে কি করতে হবে, বসাতে হবে। এক্সটেন্ড অ্যাডজাস্টেড ব্যালেন্স টু অ্যাপ্রোপ্রিয়েট স্টেটমেন্ট কলাম, আমাদের যখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা হয়ে গেল, এখন আমাদের পরবর্তী কাজটা হবে আমাদের স্টেটমেন্ট কলামের কাজ, অর্থাৎ পরবর্তী যে কাজটা হবে স্টেটমেন্টস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পোর্শন। তার সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রথম কাজটা হলো আমাদের স্টেটমেন্টের মধ্যে ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ ওই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের যে রেভিনিউ এবং এক্সপেন্ডিচার গুলো থাকবে সেগুলোকে আমাদের ইনকাম স্টেটমেন্ট কলামে নিব, আর যেগুলো আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপিটাল ইনকাম থাকবে সেগুলোকে আমরা নিব কোথায়, সেগুলোকে নিব আমরা আমাদের কি
ব্যালেন্স শিট টেনে যাব, সেটা বলছে অ্যাপ্রোপ্রিয়েট কলাম। সরি, অ্যান্ড লাস্ট হলো টোটাল স্টেটমেন্ট কলামস। এবং আমাদের ইনকাম স্টেটমেন্টের যে ঘর এবং ব্যালেন্স শিটের যে ঘর সেগুলো আমরা টোটাল করব। টোটাল করে আমাদের যেটা বেরো হবে, ইনকাম স্টেটমেন্ট কলাম থেকে আমরা কি পাবো, হয় নেট ইনকাম না নেট লস পাবো। আর ব্যালেন্স শিটের আমাদের দুই সেট অবশ্যই মিলে যাবে, অর্থাৎ অ্যাসেটস এবং লায়াবিলিটি সমান হবে। তাহলে এই 5টা স্টেপ করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের এই ওয়ার্কশিটের কাজটাকে আমরা সম্পূর্ণ করতে পারি। তো আশা করছি তোমাদের এই যে ধাপগুলো আমি বললাম এবং যে সুযোগ সুবিধাগুলোর কথা বললাম এগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এর মধ্য দিয়েই আমরা আমাদের প্রাথমিক যে কথা সেগুলো বললাম। এখন আমাদের ওয়ার্কশিট তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকমের সাধারণত ঘর করতে পারি। আগে বলছিলাম যে ওয়ার্কশিট হলো একটা মাল্টিপল কলাম ফর্ম, অর্থাৎ বহুঘর। তাহলে এই বহুঘরের যে ব্যাপারটা আছে সেখানে সাধারণত আমরা দেখতে পারি আমাদের ওয়ার্কশিট 8 কলাম, 10 কলাম অথবা 12 কলাম ভাবে আমরা তৈরি করতে পারি। তো সেই ঘরগুলো কিভাবে হবে সেগুলো আমি কি করব, এখন তোমাদের একটু আলোচনা করবো এবং তোমাদেরকে সহকারে করে দেখাবো। ডিয়ার স্টুডেন্টস, যে কথা বলছিলাম যে আমি তোমাদের 3টা কলামের কথা বলছিলাম, যে 8 কলাম, 10 কলাম এবং 12 কলাম ওয়ার্কশিট। এই 3টা ভাবে আমরা ওয়ার্কশিটকে কাজটা করে নিতে পারি, কারণ এটা বলে আছে মাল্টিপল কলাম। তো আমাদের 3টা কলামের মধ্যে সাধারণত 10 কলাম ওয়ার্কশিট যেটা, সেটা আমরা সচরাচর ইউজ করি এবং এটা দিয়ে আমাদের ব্যবসার পারপাস সার্ভ হয়। তবু আমি তোমাদের 3টা সিস্টেমে আমি দেখাই দিচ্ছি, 8 কলাম, 10 কলাম এবং 12 কলামে আমরা কিভাবে আমাদের ওয়ার্কশিটের কাজটা করতে পারি। প্রথমে আমরা আসি 8 কলাম ওয়ার্কশিট। এখানে প্রথমে আমরা বলছি অ্যাকাউন্ট টাইটেলস। অ্যাকাউন্ট টাইটেলস মানে হলো যে হিসাবের শিরোনামগুলো কি সেগুলো আমরা এখানে লিখবো। ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্টস, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। তাহলে 1, 2, 3, 4 এই 4টাকে আবার আমরা ডেবিট ক্রেডিটে ভাগ করেছি, সেই জন্য হলো 8 কলাম। তাহলে আমাদের 8 কলামে কি কি থাকছে, ট্রায়াল ব্যালেন্স থাকবে, অ্যাডজাস্টমেন্টস, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। পরবর্তীতে তোমাদের আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো কোনটা কোথায় আমরা সেটা করব। 2 নাম্বার 10 কলাম ওয়ার্কশিট। দ্যাট মিনস এখন 10টা কলাম থাকে এবং এটাকেই সাধারণত আমরা স্ট্যান্ডার্ড ওয়ার্কশিট বলে গণ্য করে থাকি, এবং একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই 10 কলাম ওয়ার্কশিটে আমাদের পারপাস সার্ভ করে থাকে। তো এখানে কি কি আছে, আগের মতোই ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্টস, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। তাহলে 8 কলামের সাথে আমাদের 10 কলামের পার্থক্য শুধু একটা কলাম, সেটা হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ যেটা 8 কলামে কিন্তু আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের কলামটা ছিল না, তাহলে আমরা এখানে অতিরিক্ত কি আসলো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো এই হলো আমাদের 10টা কলাম। এখন আমাদের হলো 3 নাম্বার 12 কলাম ওয়ার্কশিট। এখন 12 কলামে কি আছে আমাদের আগের মতোই অ্যাকাউন্ট টাইটেলস, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্টস, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, রিটেন আর্নিংস, ব্যালেন্স শিট। তাহলে আমরা 8 কলাম এবং 10 কলামের মধ্যে 12 কলামের মধ্যে যেটা আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি সেটা হলো রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস কি, রিটেন বাংলার সংরক্ষিত আয় বিবরণী। অর্থাৎ এই প্রতিষ্ঠানটা যদি যৌথ কোম্পানির অধীনস্থ হয়ে থাকে, যৌথ মূলধনী কোম্পানি হয়ে থাকে, তাহলে সেখানে আমাদের রিটেন আর্নিংস আসবে। অর্থাৎ আমাদের যেটাকে আমরা আগে বলতাম যে লাভ লোকসান বন্টন হিসাব, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন যেটা বলতাম, সেটা হলো রিটেন আর্নিংস। অর্থাৎ আয়ের বন্টনটা আমরা কিভাবে দেখাবো সেটা আসবে কোথায়, রিটেন আর্নিংস এর ভিতরে আসবে। তো সুতরাং 8 কলাম, 10 কলাম, 12 কলাম। 12 কলামটা তখনই হবে যদি সেটা যৌথ মূলধনী কোম্পানির আন্ডারে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে, তখন আমাদের রিটেন আর্নিংস প্রশ্ন আসবে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কি করতে পারি, আমাদের এই যে কলামের সংখ্যা আমরা বাড়াতে বা কমাতে পারি। তো নরমালি কিন্তু আমরা এই 3টা সিস্টেমে বেশি লক্ষ্য করি, 8 কলাম, 10 কলাম, 12 কলাম। আমি তোমাদেরকে একটু বলে রাখি যে আমরা সাধারণত যে আমাদের যেটা ওয়ার্কশিটগুলো আছে সেগুলোকে 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। 1 নম্বর হলো সাধারণ, যেটা জেনারেল ওয়ার্কশিট। 2 নম্বর হলো স্পেশাল বা বিশেষ ভাবে প্রস্তুত যেটা আমরা সেই ওয়ার্কশিট। 3rd হলো অডিট ওয়ার্কশিট, অ্যান্ড 4th হলো আমাদের ক্যাশ ফ্লো ওয়ার্কশিট।
তো এগুলো খুব একটা ব্যবহার আমরা আমাদের এই লেভেলে আমরা খুব একটা দেখবো না তোমাদের কোর্সের মধ্যে। তবে আমাদের যে জিনিসটা আমরা খেয়াল করবো, প্রশ্নে তোমাদের দেওয়া থাকবে যে কি কলাম বলা থাকতে পারে যে তোমরা 8 কলাম 10 কলাম অথবা তোমাদের অঙ্কের যে কি দেওয়া থাকবে, তোমাদের যে কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনের রিকোয়ার্ডের উপর ভিত্তি করে তোমাদের বুঝে নিতে হবে এটা কি 8 কলাম হবে না 10 কলাম হবে নাকি 12 কলাম হবে। তাহলে আশা করছি তোমরা লিখে দিয়েছো যে 8 কলামের ছকের ঘরগুলো কি কি হবে, 10 কলামের ওয়ার্কশিটের ছকের ঘরগুলো কি কি হবে এবং 12 কলামের ওয়ার্কশিটের ঘরগুলো কি কি হবে। তবে এইগুলো লেখার আগে বর্ণনা করার আগে কিন্তু তোমাদের বলেছিলাম যে 5টা ধাপে আমরা ওয়ার্কশিটটাকে কমপ্লিট করি। সেই ধাপটা কিভাবে আমরা করি আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখন আমরা 10 কলাম ওয়ার্কশিট যদি ভিত্তি ধরে নেই, আমরা এখন দেখতে পাচ্ছি, দেখো এখানে আমাদের একটা কি আছে, একটা জাস্ট এক্সাম্পলের জন্য একটা ট্রায়াল ব্যালেন্স 10 মিস্টার এক্স ডিসেম্বর 31 2019। এখানে একটা ট্রায়াল ব্যালেন্স আমাদের দেওয়া আছে অ্যাকাউন্ট টাইটেলস ডেবিট ক্রেডিট আমাদের টোটাল 15,700 15,700। তো দিস ইজ কোশ্চেনে যেটা দেওয়া থাকবে ট্রায়াল ব্যালেন্স, সেই ট্রায়াল ব্যালেন্সটা তোমার কোশ্চেন এইভাবে থাকবে এবং রিকোয়ার্ডে বলে থাকবে যে প্রিপেয়ার এ কমপ্লিট ওয়ার্কশিট, তুমি একটা ওয়ার্কশিট তৈরি করো। তাহলে সেই ওয়ার্কশিট তৈরি যখন করতে বলবে তখন কোশ্চেনের রিকোয়ার্ডের উপর ভিত্তি করে তোমাকে দেখতে হবে সেটা কি 8 কলাম হবে নাকি 10 কলাম হবে নাকি 12 কলাম হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে আমরা কিভাবে স্টেপগুলো ফলো করবো সেটা আমরা দেখছি। তাহলে যে ট্রায়াল ব্যালেন্সটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে সেই ট্রায়াল ব্যালেন্সটাকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এই যে ওয়ার্কশিটের মধ্যে যে আমাদের ট্রায়াল ব্যালেন্স একটা কলাম আছে সেই ট্রায়াল ব্যালেন্সের কলাম আমাদের কি করতে হবে, হুবহু অ্যাজ ইট ইজ যেরকম থাকবে সেইভাবে আমরা তুলে ফেলবো, ডেবিট ক্রেডিট যা যা আছে যেটা তুলবো। তাহলে প্রথম যে কাজটা হবে যে কি বলবো যে ট্রায়াল ব্যালেন্সটাকে আমরা ওয়ার্কশিট ট্রায়াল ব্যালেন্সে বসাবো, 1 নাম্বার ধাপ। 2 নাম্বার হলো অ্যাডজাস্টমেন্টস, অর্থাৎ এই যে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট ডাটা আমরা এখানে দিয়েছি সেই অ্যাডজাস্টমেন্ট ডাটাগুলো আমাদের কি করতে হবে, এই অ্যাডজাস্টমেন্ট কলামে ডেবিট এবং ক্রেডিট অর্থাৎ এই অ্যাকাউন্টস যে থাকবে টাইটেলগুলো তার এগেইনস্টে ডেবিট অথবা ক্রেডিট দিকে বসবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? যেমন আমরা একটা বলেছি ইন্স্যুরেন্স এক্সপেন্স 750 টাকা পার ইয়ার, তাহলে আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স হলো 3000 টাকা। তাহলে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স 750 টাকা জার্নাল কি হবে, আমরা জার্নাল দিয়ে সাথে কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তাহলে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স এই অ্যাডজাস্টমেন্ট নতুন একটা গড়াবো আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স, আর প্রিপেড এক্সপেন্স যেটা আছে তার এগেইনস্টে আমাদের ক্রেডিট হবে কত, 750 টাকা। তাহলে এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট কলামে আমরা কি করব, এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলোকে আমরা অ্যাডজাস্টমেন্ট কলামে বসাবো। তাহলে 2 নম্বর স্টেপ আমরা পার করলাম। এবং থার্ড স্টেপ ছিল আমাদের যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ এই যে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টসের যে ডেবিট ক্রেডিট ডেবিট যেগুলো আছে সেগুলোকে যোগ বিয়োগ করে আমরা এখানে বসাবো। অর্থাৎ তোমরা জানবা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং অ্যাডজাস্টমেন্ট ডেবিট যোগ হবে, এই ফিগারটা কোথায় আসবে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট করে বসবে। আবার যদি ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট এবং অ্যাডজাস্টমেন্টসের ক্রেডিট দুটো যোগ হয়, সে যোগ হয়ে কি হবে, অ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে আবার ক্রেডিট দিকে বসবে। নেক্সট হলো আমাদের স্টেটমেন্ট কলাম, যেটা ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমাদের ফোর্থ কাজ হলো যে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে ফিগারগুলো আমরা পেলাম, এখানে একটা অ্যাকুমুলেট ফিগার কিন্তু পেয়ে গিয়েছি আমরা, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্টের যোগ বিয়োগের যে অ্যাডজাস্টেড ফিগার সেটা হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে চলে আসছে। এবং এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের করতে হবে কি ইনকাম স্টেটমেন্ট। তাহলে এই ইনকাম স্টেটমেন্ট আমরা কি দিয়ে করি, আমরা জানি ইনকাম স্টেটমেন্ট তৈরি হয় রেভিনিউ এবং এক্সপেন্ডিচার দিয়ে, অর্থাৎ মুনাফাজত খরচ এবং মুনাফাজত আয়ের যে ব্যাপারগুলো থাকবে সেগুলো আমাদের কোথায় আসবে, ইনকাম ব্যাপার। অর্থাৎ এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার এবং রেভিনিউ ইনকাম যেগুলো থাকবে সেগুলো ডেবিটগুলো ডেবিট দিকে আসবে, ক্রেডিটগুলো ইনকাম ক্রেডিট দিকে বসবে। আমরা এগুলো বসানোর পরে আমাদের বাকি যে ফিগারগুলো থাকবে অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আমাদের কি কি থাকবে, রেভিনিউ ইনকাম, রেভিনিউ এক্সপেন্ডিচার, তারপর থাকবে ক্যাপিটাল ইনকাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এন্ড থাকবে ড্রয়িংস। তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্টে যখন আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে রেভিনিউ ইনকাম এবং রেভিনিউ এক্সপেন্ডিচার নিয়ে আসলাম, তারপর থাকে কি অ্যাসেটস এবং লায়াবিলিটিস, আর থাকবে ড্রয়িংস এবং ক্যাপিটাল থাকবে। তো সেগুলোকে আমরা ডেবিটগুলো ডেবিট দিকে বসাবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের এবং ক্রেডিটগুলো ক্রেডিট দিকে বসাবো। এগুলো যখন বসানো হয়ে গেল তখন আমাদের কি করতে হবে, টোটালস করতে হবে, যেটা আমি প্রথমে বলেছিলাম টোটালস মিন্স এই দুটো টোটালস করে আমরা পার্থক্য বের করব এবং এই দুটো টোটাল আমরা পার্থক্য বের করব। তাহলে এই দুটার পার্থক্য যেটা হবে, যদি আমাদের ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট বড় হয়
তাহলে ন্যাচারালি সেটা কি হবে, সেটা আমাদের নেট ইনকাম। আমি আবার বলছি, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডের যোগফল যদি ডেবিট সাইডের যোগফলের চেয়ে বড় হয়, তাহলে যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটা হবে কি নেট ইনকাম। আর যদি আমাদের ডেবিট সাইড ক্রেডিট সাইডের চেয়ে বড় হয়, তাহলে যে পার্থক্যটুকু হবে সেই পার্থক্যটা হবে নেট লস। নিশ্চয়ই বুঝতে পেরেছ। নেক্সট হলো আমাদের ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটের তোমরা আগে জেনে থাকবে যে ব্যালেন্স শিটের দুই সাইড অবশ্যই আমাদের কি হতে হবে, মিলতে হবে। অ্যাসেটস এবং লায়াবিলিটিস, অ্যাসেটস গুলো ডেবিট দিকে বসবে, লায়াবিলিটিস গুলো ক্রেডিট দিকে বসবে। সুতরাং যদি আমাদের ডেবিট ক্রেডিট মিলে যায়, তাহলে আমরা ধরে নিব যে আমাদের ব্যালেন্স শিট ওকে আছে এবং অঙ্ক যেটা আমরা করেছি সেটা আমরা সঠিক বলেই ধরে নেব। তো সুতরাং আমাদের এই যে স্টেপ যেটা আমরা আগে আলোচনা করেছিলাম, সেই 5টা স্টেপ আমরা কিভাবে পিক আপ করে আমরা ওয়ার্কশিটে বসাবো সেটা আমি একটু উদাহরণের মাধ্যমে তোমাকে বোঝাতে চেষ্টা করেছি। আমরা আগামী ক্লাস যখন করব, সেই ক্লাসে আমরা পরিপূর্ণ একটা ওয়ার্কশিটের এক্সারসাইজ করব এবং ওখান থেকে আমরা কিভাবে ক্লোজিং এন্ট্রি করতে পারি সেই ব্যাপারটাও আলোচনা করব। তো সুতরাং আশা করছি তোমরা আজ আমি এই পর্যন্ত যেটুকু আলোচনা করেছি, ওয়ার্কশিট কি বা ওয়ার্কশিট কেন ব্যবহার করা হয় বা ওয়ার্কশিটের উদ্দেশ্য কি বা ওয়ার্কশিটের এবং ব্যালেন্স শিটের মধ্যে কি পার্থক্য আমরা দেখতে পারি এবং ওয়ার্কশিট কিভাবে আমরা তৈরি করব, কোন কোন কলাম ফর্মে আমরা তৈরি করতে পারি, সেগুলো একটা ধারণা আমি দেওয়ার আজকে চেষ্টা করেছি। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ এবং তোমরা বই খুলবে। তোমাদের আমি ক্লাসেও বলেছিলাম যে তোমাদের কাইসুর যে বইটা আছে সেই বইটাকে হলো তোমাদের টেক্সট বুক, এবং এই বইটা খুললে তোমরা বুঝতে পারবে। তোমরা যদি অ্যাডজাস্টমেন্ট চ্যাপ্টার ভালো বুঝে থাকো, তাহলে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আর তারপর যদি বুঝে না থাকো, তোমরা অ্যাডজাস্টমেন্ট আবার ভালো দেখবে এবং নেক্সট ক্লাসে যখন আমরা অঙ্কটা করাবো পুরোপুরি, তখন তোমরা এখান থেকে পরিপূর্ণ একটা ধারণা পাবে এবং ওয়ার্কশিট সম্বন্ধে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো সুতরাং আমি তোমাদের আজকে আর কথা বাড়াচ্ছি না, তোমরা যেটুকু করেছি সেটুকু তোমরা ভালো বোঝার চেষ্টা করো। আগামী ক্লাসে তোমাদের একটা পরিপূর্ণ এক্সারসাইজ নিয়ে আমি আসবো, আশা করছি তোমরা আমার সাথে থাকবে। তো তোমাদের আবারও আমি আজকে এই ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা ভালো ভাষায় পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাসায় অবস্থান করবে এবং নিজের সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে তথা রাষ্ট্রকে সুরক্ষিত রাখবে। তো তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।